মূর্ধন্য নাকি দন্তন্য, আসল না কোনটা? কি শিক্ষার্থী বন্ধুরা খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছো? আসলে শিক্ষার্থী বন্ধুরা প্রায় দন্তন্য এবং মূর্ধন্য নিয়ে বিভিন্ন কনফিউশনে ভোগে। আজকের পর থেকে মূর্ধন্য এবং দন্তন্য নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, কারণ আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নত্ব এবং সত্য বিধান। তোমাদের সাথে আছি আমি অশোক রায়, সহকারী শিক্ষক, বাংলা, কালীনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়, কালকিনি মাদারীপুর। তো বন্ধুরা আর দেরি নয়, চলো আজকের পাঠ শুরু করা যাক। বাংলা বর্ণমালায় দুইটা ন দেখা যায়, একটা মূর্ধন্য আর একটা দন্তন্য। এই কারণে এই সমস্যাটা দেখা যায়। মূর্ধন্য জিহ্বা উল্টিয়ে মূর্ধার সাহায্যে উচ্চারণ করতে হয়, আর দন্তন্য এটা সাধারণত দাঁতের মাধ্যমে উচ্চারিত হয়। আর একটা বিষয় কনফিউশনে ভুগি আমরা, সেটা কি বাংলা বর্ণমালায় তিনটা স দেখা যায়, একটা তালব্য স, মূর্ধন্য স আর একটা দন্ত স। তালব্য স সাধারণত তদ্ভব শব্দের বেলায় ব্যবহৃত হয়, আর মূর্ধন্য স আগে বলেছি যে এটা তৎসম শব্দের বেলায় ব্যবহৃত হয়, আর দন্ত স এটা বিদেশিদের অর্থাৎ বিদেশি শব্দের বেলায় দন্ত স সাধারণত ব্যবহৃত হয়। এখন একটা কমন সূত্র আছে, সেটা হচ্ছে কোন রকম বিদেশি শব্দের বেলায় মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হবে না। তাহলে কি এখানে নত্ব এবং সত্য বিধানের আলোচনা শেষ? তোমরা সব তৎসম শব্দগুলো মুখস্থ করে ফেলবা। আর আসলে এরকম হয় না। মূর্ধন্য এবং মূর্ধন্য স নিয়ে ভাষাবিদরা একটা তত্ত্ব আবিষ্কার করেছেন, সেটার নাম হচ্ছে নত্ব এবং সত্য বিধান, অর্থাৎ কোন কোন শব্দের বেলায় মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হবে। এ নিয়ে প্রায় 13-14টা সূত্র আছে। আমরা চেষ্টা করব এই সূত্রগুলোকে কমিয়ে 4টা সূত্রের মাধ্যমে নত্ব এবং সত্য বিধান শেষ করতে, যাতে তোমরা খুব সহজে এই চ্যাপ্টারটা আয়ত্ত করতে পারো। আমি আগেই বলেছি যে কোন রকম বিদেশি শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স বসবে না। তাহলে কোন কোন শব্দের বেলায় বসবে? সেটা হচ্ছে তৎসম শব্দ। যেহেতু মূর্ধন্য এবং মূর্ধন্য স তৎসম ভাষার বর্ণ, সেহেতু এদেরকে ওই ভাষার শব্দের বেলায় ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তৎসম শব্দ যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সেসব শব্দের বেলায় এই মূর্ধন্য এবং মূর্ধন্য স সূত্রগুলো প্রযোজ্য হবে। কোন রকম দেশি অর্থাৎ তদ্ভব বা বিদেশি শব্দের বেলায় এই মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হবে না। বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা? তো আমরা মনে রাখবো, কোন রকম বিদেশি শব্দের বেলায় মূর্ধন্য স আর মূর্ধন্য ব্যবহৃত হবে না। শুধুমাত্র তৎসম শব্দ থেকে যেহেতু এই দুটো বর্ণ এসছে, সেহেতু তৎসম বর্ণের বেলায় আমরা এই বর্ণগুলোর ব্যবহার করব। তো আমরা দুটো কমন নিয়মের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করব। অর্থাৎ দুইটা কমন নিয়ম, যেটা মূর্ধন্যের বেলায় প্রযোজ্য হবে, মূর্ধন্য স বেলায় প্রযোজ্য হবে। কমন নিয়মের প্রথম নিয়মটি হচ্ছে ট বর্গীয় বর্ণের সাথে যুক্তাক্ষরে। ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমি কথাটা বলছি যুক্তাক্ষরে। সাধারণ একক বর্ণ থাকলে হবে না, সেটা কি হতে হবে? যুক্তাক্ষর। কোন ধরনের বর্ণের পরে? ট বর্গীয় বর্ণ কোনগুলো? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই 5টি বর্ণ ট বর্গীয় বর্ণ। তাহলে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই 5টি বর্ণের সাথে যদি যুক্তাক্ষর প্রয়োজন হয়, যুক্তাক্ষর থাকে, তাহলে তারপরে কি বসবে? সব সময়ের জন্য ধরে খেয়াল রাখবা, মূর্ধন্য এবং মূর্ধন্য স বসবে। অর্থাৎ উদাহরণে বলা যায় কণ্ঠ। দেখো, ক এর পরে ন, ন এর পরে এই নটা কোন ন? মূর্ধন্য। ঘন্টা, দেখো ঘন্টা, ঘ এর পরে ট এর সাথে কি যুক্ত হয়েছে? ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য যুক্ত হয়েছে। সেভাবে ঘোষ্ট, মূর্ধন্য স। ট এর সাথে ট বর্গীয় বর্ণ বলছি আমি, ট এর সাথে মূর্ধন্য স। নষ্ট, ট এর সাথে কি হয়েছে? মূর্ধন্য স হয়েছে। তো আমরা এই প্রথম নিয়মটা অবশ্যই মনে রাখবো। দ্বিতীয় নিয়ম হচ্ছে রি। দেখো খেয়াল করো, রি এর সংক্ষিপ্ত রূপ কি? রিকার। র এর সংক্ষিপ্ত রূপ কি? রেট। এরপরে সব সময় জন্য কি বসবে? মূর্ধন্য এবং মূর্ধন্য স বসবে।
দেখো কর্ণ, এখানে রেপ আছে, রেপের কারণে কি হয়েছে সবসময় খেয়াল রাখবা যে রেপের কারণে মূর্ধন্য বসছে। আবার রি পূর্ণবর্ণ বসছে, রি এর পরে মূর্ধন্য। আমরা একটা সচরাচর যে উদাহরণটি দেখতে পাই ব্যাকরণ, ব্যাকরণ র, দেখো র এর পরে কি বসছে মূর্ধন্য স বসছে। আবার কৃষক, কৃষক বানানে মূর্ধন্য স কেন বসলো কৃ, এখানে দেখো কয়ের সাথে একটা রিকার যুক্ত আছে এজন্য এই শটা মূর্ধন্য স হয়ে গেছে কৃষক। আবার কৃষ্ণা, কৃষ্ণা বানানটিতে তয়, তয়ের সাথে একটা রিকার আছে এজন্য কৃষ্ণা বানানে মূর্ধন্য স হয়েছে। তো এই দুটো কমন নিয়ম যেটা নত্ব এবং সত্য দুই বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তোমরা এই সূত্র দুটো অবশ্যই মনে রাখবে। আর আমরা দুটি নিয়ম শিখবো, বেশি নয়। নত্ব বিধানের ক্ষেত্রে একটি নিয়ম এবং সত্য বিধানের ক্ষেত্রে একটি নিয়ম, দুটি নিয়মের মাধ্যমে আমরা এই নত্ব এবং সত্য বিধানের আলোচনাটা শেষ করতে চাইবো। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা ব্যতিক্রম দুটা নিয়ম আছে, এই ব্যতিক্রম নিয়ম দুটি আমরা দেখবো। শুধুমাত্র মূর্ধন্য এর ক্ষেত্রে মানে নত্ব এর ক্ষেত্রে, নত্ব বিধানের ক্ষেত্রে নয়ের যে বিধানটা আইন আছে সেখানে রি বা রি এর সংক্ষিপ্ত রূপ রিকা, র বা র এর সংক্ষিপ্ত রূপ রেপ। এরপরে যদি ক বর্গীয় বর্ণ থাকে, ক বর্গীয় বর্ণ কোনগুলো বন্ধুরা ক খ গ ঘ ঙ এই পাঁচটি বর্ণ ক বর্গীয়। এরপরে কি আছে ক বর্গীয় বর্ণ, এই রি র বা রেপ বা রিকারের পরে যদি ক বর্গীয় বর্ণ অথবা ক বর্গীয় বর্ণ বসে এরপরে সবসময় খেয়াল রাখবা মূর্ধন্য বসবে। কি বলছি বন্ধুরা, রি বা রিকার, র বা রেপকার, এরপরে যদি ক বর্গীয় ক খ গ ঘ ঙ অথবা ক বর্গীয় যে বর্ণগুলো আছে ক খ গ ঘ ঙ এই পাঁচটি বর্ণ বসে, তবে সবসময় এরপরে দন্তন্য না বসে কি বসে মূর্ধন্য বসে। আমরা একটু উদাহরণ দেখি। কৃপক, দেখো বন্ধুরা কৃপন, কৃপন কয় রিকার আছে, রি এর পরে কোন বর্গীয় বর্ণ আছে প বর্গীয় বর্ণ আছে, প বর্গের প্রথম বর্ণ প, তাহলে রিকারের পরে আমরা কি পাইছি প বর্গীয় বর্ণ পাইছি। এরপরে স্বভাবতই কি বসবে সূত্র অনুযায়ী মূর্ধন্য বসবে। আবার দেখো হরিণ, হ রয় রশ্মি ন, এখানে কি দেওয়া আছে র দেওয়া ছিল সূত্রে অবশ্যই, তো র এর পরে কি বসছে মূর্ধন্য বসছে। তো এই সূত্রটা আমরা অবশ্যই মনে রাখবো। আমরা সত্য বিধানের একটা নিয়ম শিখবো, শুধুমাত্র সত্য বিধানের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। যেমন অ আ ভিন্ন অন্য স্বর, অ আ ভিন্ন যে অন্য স্বর সেগুলো কোনগুলো রস্বই থেকে ও পর্যন্ত 11টা যে স্বরধ্বনি আছে সেখান থেকে দুইটার স্বর বাদ যাবে। কোনটা কোনটা বাদ যাবে অ এবং আ, এই দুইটা স্বর বাদে যে 9টা স্বর থাকবে এরপরে সবসময় কি বসে মূর্ধন্য স বসে। তো আমরা একটা উদাহরণ দেখি। ভবিষ্যৎ, দেখো ভবিষ্যৎ বানানে ভ বয় রশ্মি, তার মানে বয়ের সাথে একটা কি আছে রস্বই, তাহলে অভিন্ন স্বরবর্তী, তাহলে রস্বই অভিন্ন স্বর, এরপরে কি বসছে মূর্ধন্য স বসছে। তো আমরা আর একটা উদাহরণ দেখব যেটা সবসময়ের জন্য আমরা ব্যবহার করি, এই উদাহরণটা ঔষধ, ও মূর্ধন্য স ভ, তাহলে অভিন্ন যে স্বর অভিন্ন এখানে কি আছে ও, তাহলে ও এর পরে কি বসবে স্বভাবতই মূর্ধন্য স বসবে এই নিয়ম অনুযায়ী। তাহলে আমরা সূত্রগুলো নিশ্চয়ই বুঝতে পারছি। তো বন্ধুরা আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু শব্দের স্বভাবতই যে স্বভাব নিয়ম ছাড়া মূর্ধন্য বসে, এই শব্দগুলোকে বলা হয়, এই নিয়মকে বলা হয় নিপাতনে সিদ্ধ নিয়ম বা স্বভাব সিদ্ধ, যথারীতি এমনিতেই বসে এমনি হয়। তো এই শব্দগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ করবো কিভাবে, তোমাদের পাঠ্যবই একটা কবিতা দেওয়া আছে, চাণক্য মানক্যগণ বাণিজ্য লবণমন বেনুবিনা কঙ্কন কণিকা স্থানগুণ পূর্ণগুণী নিপুণ ভনিতাবাণী গৌণ কোনো ভান শান চিক্কন নিক্কন তিন কপনি গণিগুণ গণনা পিনাক পণ্যবান। এই কবিতাটা তোমরা ছন্দের মাধ্যমে খুব সুন্দরভাবে মুখস্থ করে রাখবে। তো আশা করছি বন্ধুরা আজকের পাঠ নত্ব এবং সত্য বিধান তোমরা খুব সহজে আয়ত্ত করতে পেরেছ।
তোমাদের জন্য শুভ কামনা থাকবে। তোমরা ঘর থেকে বাইরে বের হবা না। এই যে বন্ধের স্কুল বন্ধ, এই সময়গুলো তোমরা বই পড়ে কাজে লাগাবে। তোমাদের যে স্বাস্থ্যবিধি যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো তোমরা মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।